আজ এই সন্ধ্যায় আমরা যখন এই আলোচনা শুরু করছি তার ঠিক ৪৮ ঘন্টা পর ছবিটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বাংলার মসনদে কে? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? প্রত্যাবর্তনের অর্থ খুব সহজ, তৃণমূল কংগ্রেসের চতুর্থবার সরকার গঠন। আর পরিবর্তনের অর্থ সম্ভবত বিজেপির সরকার গঠন। কিন্তু এই বাইনারির বাইরেও তো দুটো রাজনৈতিক দল রয়েছে। একটি রাজনৈতিক দল সিপিআইএম ৩৪ বছর দাপটের সঙ্গে ক্ষমতায় ছিল এ রাজ্যে। তারা কি নতুন রূপে তাদের এবারের ভোটে দাগ কাটতে পেরেছে? আরও একটি রাজনৈতিক দল কংগ্রেস স্বাধীনতার পর দীর্ঘ সময় এ রাজ্যে রাজপাট চালিয়েছে। তারা এবার একা লড়ছে, কতটা প্রভাব ফেলতে পেরেছে এই ভোটে? সব কিছু একটু বোঝার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। আমি প্রথম সিপিএমের কথাতেই আসি। আজ দুপুরে তুমি বলছিলে একটি কথা, আমার খুব ভালো লাগছিল, মানে আকৃষ্ট করলো আমায়, যেটা হচ্ছে যে রিফাইন্ড সিপিএম, এক ঝাঁক তরুণ ঝকঝকে মুখ, মার্জিত, শিক্ষিত, ভদ্র, দাম্ভিকতা নেই। কোথাও কি বৃদ্ধতন্ত্রের অবসানের পর বা অবসান ঘটিয়ে সিপিএম চাইছেই নতুন প্রজন্মকে তুলে আনতে, এবং সেক্ষেত্রে এরা ভোটারদের কোনো অংশকে আকৃষ্ট করতে পেরেছে বলে তোমার মনে হয়? দেখো, আমার মনে হয়েছিল এই ভোটটা মানে ভোটের ঠিক আগে আগে, অন্তত তার আগে 1 মাস 2 মাস আগে পর্যন্ত আমার মনে হচ্ছিল যে এই ভোটটা একটা চরম, এবং এখনো বলছি সেটা সেই বাস্তবতা হারিয়ে যায়নি, যে একটা চরম পোলারাইজড ইলেকশন। তৃণমূল বনাম বিজেপি, বিজেপি বনাম তৃণমূল। তার কারণ হচ্ছে যে তৃণমূল শাসক দল, এবং তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই, রাস্তায় নেমে লড়াই, এটা নিয়ে মোহাম্মদ সেলিম হয়তো আর্গিউ করতে পারেন, কিন্তু অ্যাপারেন্টলি ভিজিবল যে লড়াই মাঠে নেমে, সেটাতে মানুষ অনেক বেশি করে বিজেপিকে দেখেছে, দৃশ্যমান হয়েছে, তুলনায় অনেক বেশি করে দেখেছে। এবং আমার ধারণা ছিল যে লড়াইটা অনেক বেশি পোলারাইজড, তার ফলে বিরোধী ভোট, যেটা তৃণমূল বিরোধী ভোট, সেই বিরোধী ভোটটা অনেক বেশি করে মেরুকৃতভাবে বিজেপির দিকে, এবং বিজেপির চেষ্টাও তাই ছিল। যে কারণে শুভেন্দু অধিকারী 2024 সালের লোকসভা ভোটের পর থেকেই একটা চড়া দাগের হিন্দু 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 একটা রাজনীতি করেছেন, যাতে করে কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে যে হিন্দু ভোটাররা এখনো রয়ে গিয়েছেন, তাদের যত সম্ভব বেশি করে বিজেপির দিকে টানা যায়। এমনকি তৃণমূলের মধ্যেও যে একটি অংশ, যারা মনে করেন যে তাদের সরকার বিরোধিতার যে, মানে সরকার বিরোধী যে একটা আবহাওয়া তৈরি হয়েছে, সেইখানে তাদেরও একটু তৃণমূলের প্রতি বিতরাগ তৈরি হয়েছে, প্লাস ওই হিন্দু ফ্যাক্টরটা যদি কাজ করে তাদেরও কিছুটা টেনে নিয়ে আসা যায়, এইটা বিজেপির চেষ্টা ছিল। কিন্তু এর মাঝে এই বিধানসভা ভোট আস্তে আস্তে আমরা যেটা দেখলাম, যে সিপিএম যে কিছু তরুণ মুখকে প্রার্থী করেছেন, বিশেষ করে দীপশিতা, কলতান, সায়নদীপ, মীনাক্ষী মুখোপাধ্যায়, এদেরকে নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে আমরা কিন্তু একটা উন্মাদনা দেখতে পাচ্ছি। এই উন্মাদনার অনেকগুলো কারণ আছে, কার্যকারণ রয়েছে। কিরকম? দেখো, তার কারণ হচ্ছে যে এই যে তরুণ শিক্ষিত অংশ, যারা আমার মনে হয় যার সবাই তো হয়তো হয়নি, কিন্তু একটা অংশ বলছি, যে সিপিএম এর দিকে গেছে, তাদের কাছে মনে হয় তারা তো অনেক বেশি লিবারাল, তারা অনেক বেশি উদার, এই যে বিশ্বায়নের যুগে তারা তো গোটা পৃথিবীর সাথে কানেক্টেড। তাদের মনে হয় যে রাজ্যে শাসন ক্ষমতায় যে দল থাকবে, সে দলকেও একটুখানি একটু উদার মনোভাব নিয়ে থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্সেসিবল এদের গতিবিধি, এবং তাদের কাছে একটা অংশের মনে হয় যে বিজেপির, মানে তাদের ধারণা রয়েছে, আমার কথা নয়, তাদের ধারণা রয়েছে যে বিজেপির সম্পর্কে যে একটা পেট্রিয়ার্কাল একটা পার্টি, পুরুষতান্ত্রিক, ঠিক আছে, মেল ডমিনেন্ট, তো সেই পার্টি, এবং যারা খুব রক্ষণশীল, যে তাদের আইডিওলজি, সেই আইডিওলজি খোলা পরিবেশের বা মুক্ত চিন্তার জায়গায় কতটা সহায়ক, সেই জায়গাটা তাদের কাছে মনে হয়েছে। সেই মনে হওয়ার কারণে আমি দেখেছি, আমি কথাবার্তা বলেই বলছি, এমন নয় যে হাওয়ায় হাওয়ায় বলছি, আমার সামনে অন্তত 40-50 জনের উদাহরণ আমি রয়েছেন, যারা ভোটটা দিয়ে ভোকালভাবে বলেছেন যে আমি সিপিএমকে ভোটটা দিয়েছি। কেউ সায়নদীপের ভোটার, কেউ কলতানের ভোটার, মানে ওই এলাকায় ভোট দিয়েছেন, কেউ উত্তরপাড়ায় ভোট দিয়েছেন, এবং তারা প্রকাশ্যে বলছেন। তো
তো তাদের মধ্যে ওই ভাবনাটা আমি দেখেছি যে তারা এই ভাবনা থেকেই যে বিজেপি তাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি, তৃণমূল তো মনে হয়ইনি। এবং আমরা যে ভোটের হাওয়া বুঝতে বুঝতে যখন আমাদের রিপোর্টাররা গিয়েছিলেন বিভিন্ন জায়গায়, আমি দেখলাম উত্তরপাড়াতেই এক যুবক বলছেন যে যে সরকার 15 বছরে একটা সেফটিপিন কারখানাও তৈরি করতে পারেনি, সেই সরকারকে আমি কেন ভোট দেবো? ঠিক, আমি এই জায়গাটা আসবো। যে সরকার একটা সেক্টর 5 বানিয়েছে তাকে কেন দেব না? তো তাদের মনে এই প্রশ্নটা রয়েছে। এবং এই অংশটা শুধুমাত্র বিজেপির প্রতি ওই যে বললাম যে একটা উদার লিবারাল জায়গাটা থেকে যে শুধু ভোট দিচ্ছে তা নয়, এদের তৃণমূলের বিরুদ্ধেও একটা ক্ষোভ আছে যে তৃণমূল গত 15 বছরে তাদের জন্য কোনো অপরচুনিটি ক্রিয়েট করতে পারেনি। শিক্ষা ব্যবস্থার যে সামগ্রিকভাবে যে হাল, সেটা নিয়ে তাদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা যতটা সুযোগ এক্সপেক্ট করেন ততটা তাদের এখানে সুযোগ আছে বলে তারা মনে করেন না। কর্মসংস্থানের ক্ষেত্রে যে সুযোগটা তারা এক্সপেক্ট করেন সেই সুযোগটা তারা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে বলে মনে করেন না। তার ফলে এই যে শহুরে, এবং শহুরে বলতে শুধু কলকাতা নয়, কিন্তু বারবার বলছি শহুরে মানে হচ্ছে যে কলকাতা এবং কলকাতা শহর লাগোয়া শহরতলি, জেলা সদর, এইখানে একটা সিপিএম এর একটা প্রতি এই অংশটা, যাদের বয়স আমি বলছি 20, 22, 23, 24, 25, প্রচুর ফার্স্ট টাইম ভোটার আছে, তাদের মধ্যে একটা রোমান্টিসিজম কাজ করে না? তারা কেউ অনেকেই কলেজে পড়ছেন, ঠিক আছে, যদিও তৃণমূল জমানায় ছাত্র রাজনীতি বলে কোনো আর অস্তিত্ব নেই, ছাত্র রাজনীতির ব্যাপারটা পুরোপুরি ছাত্র সংসদের নির্বাচনে লাটে এবং পাটে উঠে গেছে। তো এই জায়গাটা তাদের মধ্যে, এই যে অংশটা যে সিপিএম এর উপরে একটুখানি আকৃষ্ট হচ্ছে, এটা আবার তৃণমূল কিন্তু খুশি হচ্ছে একদম। কোথাও আমি একটা এখানে আনবো, তুমি খুশির জায়গাটা আমি আসবো। আমি জাস্ট অন্য একটা বিষয়ে বেরিয়ে যাবে, সেটা হচ্ছে যে এই যে দুটি প্রধান রাজনৈতিক দলের কোথাও একটা ধর্মীয় মেরুকরণের একটা বাতাবরণ, পাশাপাশি হচ্ছে ভাতার রাজনীতি, হ্যাঁ, ভাতা দেওয়া কোথাও। এর বাইরে সিপিএম তার ম্যানিফেস্টো বলো বা যে বিভিন্ন বক্তৃতায় বলো, কর্মসংস্থানের উপর জোর দেওয়া, ভাতার এই কম্পিটিশনে না গিয়ে আমি এত দেবো, আমি আরো বেশি দেবো, সেখানে না গিয়ে কোথাও কর্মসংস্থানে জোর দিয়েছে। এটাও কি একটা ফ্যাক্টর মনে হয় তোমার নতুন প্রজন্মকে? তুমি বলছিলে ফ্যাক্টর বটে, আবার ফ্যাক্টর নয়ও। তার কারণ এই যে যারা ভোট দিচ্ছে না, এই 22, 23, 24, 21, 20, এরা জানে যে সিপিএম ক্ষমতা আসতে পারবে না। এদের একটা উন্মাদনা থেকে ভোট দিচ্ছেন, এদের একটা পছন্দ অপছন্দের জায়গা থেকে ভোট দিচ্ছেন। এরা জানে যে সিপিএম পশ্চিমবঙ্গে এই ভোটে অন্তত ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু এরা তাদের ওপিনিয়নে স্ট্রং, তাদের রোমান্টিসিজমে স্ট্রং, তাদের রোমান্টিকতায় স্ট্রং, তাদের আবেগ আছে, তাদের কলতানকে দেখে ভালো লাগছে, তাদের দীপশিতাকে দেখে ভালো লাগছে, তাদের কথা ভালো লাগছে, শুনতে ভালো লাগছে, এবং তখন তাদের চোখ চকচক করে উঠছে। এই যে একটা ইয়াং এনার্জি, একটা ইমোশন কাজ করছে, কিন্তু তারা কিন্তু খুব প্র্যাকটিক্যাল। তারা জানে যে সিপিএম পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে না এই ভোটে। এবং একটা অদ্ভুত জিনিস দেখো, যে এই যে তরুণ প্রজন্ম 20, 21, 22, তারা যখন একটুখানি আবার সিপিএম কে ভালো লাগতে শুরু করেছে, এই ছেলে মেয়েদের ভালো লাগতে শুরু করেছে, দীপশিতাকে ভালো লাগছে, কলতানকে ভালো লাগছে, কিন্তু একই সঙ্গে দেখো তাদের যে বাবা মা, আমি বলছি না এদের সবার, এই যে সিপিএম এর যে প্রবীণ অংশ, আগে পুরনো সিপিএম এর ভোটার, তারা কিন্তু মনে করেন যে সিপিএম তৃণমূলকে হারাতে পারবে না। সেই ভোটের একটা বড় অংশ কিন্তু চলে যাবে আবার বিজেপির দিকে, এবং এই যে ফলে একটা ব্যালেন্স হয়ে যাবে। এমন নয় যে আমি ফাইনাল সিপিএম এর ফিগারটা ডেফিনেটলি দেখতে হবে। আর তোমাকে বলেছি, আমাকে 9 সালের প্রসঙ্গটাও মনে করিয়ে দিও, সেটা হচ্ছে ফাইনাল সিপিএম এর ফিগারটা দেখতে হবে। এই যে তরুণ প্রজন্মের একটা অংশ সিপিএম এর খাতায় গিয়ে জুড়ছে, আবার একটা মাইনাসও আছে, কিন্তু সেই মাইনাসটা হচ্ছে হিন্দু কনসোলিডেশনের মাইনাস, সেই মাইনাসটা হচ্ছে অ্যান্টি তৃণমূল মাইনাস সিপিএম এর থেকে। যা চলে গেছে বাম থেকে রামে, যেটা আমরা বলি, যারা চলে গেছে তারা ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি না। ফার্দার যাওয়ার একটা বরঞ্চ প্রবণতা থাকলেও থাকতে পারে বলে আমার মত। আমি ভুল হতে পারি, মার্জনা করবেন যদি ভুল প্রমাণিত হয়, কিন্তু আমার তো মত আমারই মত একেবারেই। আমি তো ঘুরে দেখে শুনে যেটুকুনি দেখেছি সেই মতটাই দেবো। তুমি বলছিলে যে তৃণমূল কংগ্রেস, এবং এই যে বলছি প্রবীণ অংশ, সেই প্রবীণ অংশ 40ও হতে পারে,
45ও হতে পারে, 50ও হতে পারে, 60ও হতে পারে। তুমি বলছো সেটা আর ফিরবে না, এই যে একে তো ফিরবে না বলছি, সেই যে হলুদ পাখির গানের মতন, ক্যাকটাসের সিঁদুর গানের মতন ফিরবে না। তার সঙ্গে হচ্ছে যে কারণ তারা কেন গিয়েছিল রামে, বিজেপিকে ভালোবেসে যায়নি, তৃণমূল কংগ্রেসের প্রতি, তৃণমূলকে হারাতে গিয়েছিল। ঠিক আছে, কারণ তৃণমূলই তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে, সেই জ্বালাটা জনমত নিয়ে কেড়ে নিয়েছে, এমনি এমনি কেড়ে নেয়নি। কিন্তু তাদের কাছ থেকে তো বিজেপি ক্ষমতা কাড়েনি, তাদের বিজেপির ওপর রাগ এখনো হয়নি, কারণ বিজেপি তাদের মারেনি, বিজেপি সন্ত্রাসের শিকার তারা নয়। তারা যদি মার খেয়ে থাকে তারা তৃণমূলের কাছে মার খেয়ে থাকে, যদি অত্যাচারিত হয়ে থাকে তারা তৃণমূলের কাছে অত্যাচারিত হয়েছে, যদি তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে থাকে তাহলে তৃণমূলই তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে, তাহলে তাদের রাগটা হচ্ছে তৃণমূলের উপর, তারা তৃণমূলকে হারাতে চায়। এবং এই অংশের মধ্যে যারা 40 বছর বয়সের পুরনো সিপিএম সমর্থক, 20 বছর আগে প্রথমবার সিপিএম কে ভোট দিয়েছিলেন, এরকমও আছে। আবার 60 বছর বয়সী আছে যারা মনে করেন যে সিপিএম এর পক্ষে তৃণমূলকে হারানো সম্ভব নয়। তাদের অনেকেরই মোহাম্মদ সেলিমের থেকে এখন শুভেন্দু অধিকারীকে ভালো লাগছে দেখতে। এই দুটো দিক আছে, কিন্তু মানে কোনো একেবারে এক বগদার দিক নেই না। কিন্তু আমি একটা বলি যে সিপিএম এর তো এটা বড় মাথা ব্যথার কারণ, এবং বারবার করে আলোচনা হয়েছে। অশোক ভট্টাচার্যকে দেখেছি মোহাম্মদ সেলিমকে পাশে বসিয়ে বলেছেন শিলিগুড়িতে যে পার্সেন্টেজ ভোটটা চলে গেছে, আমি চাই সেটা ফিরে আসে। আর মতাদর্শগত সংকটেরও জায়গা, যে বাম ভোট যদি রামে যায়, এরা যদি মনে করেন আগে তো রাম আসুক তারপর দেখা যাবে আবার লড়াই করে। পুরোপুরি তুমি যেটা ব্যাখ্যা দিলে যে তৃণমূলের উপর একটা রাগ, একটা ক্ষোভ থেকে, কি কারণ যে তৃণমূল এই ক্ষমতাটা কেড়ে নিয়েছে জনমতের মাধ্যমে, এটা ফেরাবার জন্য সিপিএম কিন্তু চেষ্টার ত্রুটি করছে না হয়তো, যা মনে হয় অন্তত। না, চেষ্টা দেখো কোথায়। দেখো তুমি পশ্চিমবঙ্গের সিপিএমই বা ক্ষমতা এসেছিল কি করে? যে সিপিএম এর, দেখো পশ্চিমবঙ্গের মাটিতে রাজনৈতিক লড়াই কখনোই সহজ ছিল না। সিপিএম 72 আমরা ছোটবেলায় শুনতাম 72 থেকে 77 এই গল্প শুনতাম, ওই ভাটাবাউটারি তখন কি করেছিল। কিন্তু সেই সময় যখন সিপিএম ক্ষমতায় আসে, বামেরা যখন ক্ষমতায় আসেন, তখন তো একটা সংগ্রামের মধ্যে দিয়ে ক্ষমতায় আসেন। সেই লড়াইটা কি আজকের নতুন ঝকঝকে সিপিএম এর যে প্রজন্ম, তারা রেগে যাবেন আমার কথা শুনলে, বেকার, আমার তাদের প্রতি কোনো মানে ইয়ে নেই, তো তারা কি সেই লড়াইটা করতে পারছেন? মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধে যে লড়াইটা করেছিলেন মাঠে ময়দানে 34 বছরের বাম শাসনের অবসান ঘটাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা করেছিলেন, আমি তো দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সংসদে একজন সাংসদ দাঁড়িয়ে, তখন পার্লামেন্টে বামেদের প্রায় 60 জন সাংসদ লোকসভায়, তার মাঝখানে একজন যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে বাম সাংসদরা তাকে বিদ্রুপ কটাক্ষ হুটিং করে, কেরালার বাম সাংসদরাও পর্যন্ত কিভাবে করেছেন একজন তৃণমূল সাংসদের কে, আমি তো সেই লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি। আমি সিঙ্গুর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় দাঁড়িয়ে লড়াইটা আমি চাক্ষুষ করিনি, কারণ তখন আমি দিল্লিতে সাংবাদিকতা করি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই লড়াইটা আমি দেখেছি। তো ওই লড়াইটা বামেদের কোথায় দেখলাম বলো আমি তুমি? ধরো আজকে আরজি করের যে ঘটনা, সেই ঘটনার পরে সিপিএম এর একটা অবশ্যই তরুণ প্রজন্মের একটা লড়াই ছিল, অবশ্যই লড়াই, অবশ্যই লড়াই আছে, এটা একটা ঘটনা। সেই লড়াইটাকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া কোথায় হাইজ্যাক হয়ে গেল মাঝখান থেকে। এটা ভুলে যাও তুমি। শিক্ষা দুর্নীতি, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো, ইডি তদন্ত হলো, তার বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে বিরোধী দলে থাকতেন, পশ্চিমবঙ্গে কলকাতার বুকে 15 দিন গাড়ি ঘোড়া চলতো না, মানুষ দুর্ভোগে পড়তেন, আমি মানছি, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যেত। একেবারেই তাই। তুমি কি মনে করো যে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরে সিপিএম সেই স্তরের কোনো আন্দোলন গড়ে তুলতে পেরেছে তার প্রবীণ প্রজন্ম বা নবীন প্রজন্মকে নিয়ে? একাত্রি নবান্ন। তাহলে আমার কথা ভুলে যাও, তাহলে কেন সিপিএম কে লোকজন বলে যে ফেসবুক সংগ্রামী? আমি বলতে চাইছিলাম এটা সোশ্যাল মিডিয়াতে যত রকম আন্দোলন বা যেটা হোক সেটা মাটিতে হয়ে গেছে। তৃণমূলেরও মার খেয়েছে, আমি বলছিলাম যে মার খাওয়াটাই একমাত্র বিকল্পের রাস্তা, না, কিন্তু সংগ্রামের, আন্দোলনের, বিপ্লবের একমাত্র রাস্তা সেটা নয়। কিন্তু আসার আগে ভিক্টিমাইজড হয়েছে বহু জায়গাতে। কিন্তু তুমি জায়গাটা আমি ভুলে যাচ্ছি, ওই যে আনিস খানের মৃত্যুর ঘটনার পরে, আন্দোলনের ঘটনার পরে মীনাক্ষী মুখোপাধ্যায়রা যে আন্দোলন গড়ে তুলেছিলেন, একটা বা দুটো দিনের যে ঘটনা যে প্রমিনেন্টলি এখনো আমাদের মনে রয়ে গেছে,
সেই ধরনের আন্দোলন ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গের মাটিতে চালিয়ে যাওয়া, সেই জায়গাটা তো একটা ঘাটতি আছে বলে তুমি মানো কি মানো না? না, নিশ্চিতভাবেই সেটা আছে, এবং সেটা তো চোখে দেখা গেছে, তাই না? দেখা গেছে যে আন্দোলন, মাটিতে থেকে আন্দোলন করা, সেটাকে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া, যেটা বিরোধী নেত্রী হিসেবে আমি অন্য কিছুতে আসছি না, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যে করেছে সেটাতে সিপিএম এর বিরোধী ভূমিকায়, সরকার ভূমিকা একরকম ছিল, বিরোধী ভূমিকায় সেটা কোথাও গিয়ে একটা ঘাটতির জায়গা কিন্তু রয়ে গেছে। এবার আমি আসি যে সিপিএম এর, ঠিক আছে, নতুন প্রজন্মের প্রতি একটা আকর্ষণ, সেটা যে কোনোভাবেই হোক না কেন, আমরা একটা ব্যাখ্যাও তুমি দিলে। এটা কংগ্রেসের প্রসঙ্গে আসি, যেটা হচ্ছে যে কংগ্রেস এবার একা লড়ার সিদ্ধান্ত। না, তোমাকে নওশাদের প্রসঙ্গেও আসতে হবে। হ্যাঁ বলো তুমি, নওশাদের প্রসঙ্গটা নিশ্চিতভাবে, নওশাদের হাত ধরা বা কিছু তুমি বলো সেটা। নওশাদের প্রসঙ্গে আমি একটা কারণেই তোমাকে আসতে বলবো, সেটা হচ্ছে যে তুমি দেখো যে নওশাদও কিন্তু তরুণ নেতা, এবং নওশাদকে সিপিএম, মানে সিপিএম এর যে তরুণ প্রজন্ম, তারা কিরকম ভাবে তুলোই করে রেখেছিল এই ভোটে। কারণ নওশাদ মনে হচ্ছে যে এই ভোটে শো স্টপার, টেনে নিয়ে যাবে সিপিএম এর প্রোগ্রামে, সিপিএম এর জনসভায় নওশাদ হচ্ছেন শো স্টপার, প্রধান আকর্ষণ। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে এক তো নওশাদের বক্তৃতা অ্যাপিল, দুই হচ্ছে নওশাদ সিদ্দিকী সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করলেও তার কথার মধ্যে কোনো মৌলবাদ না, নেই, ফান্ডামেন্টালিজম নেই। তিনি একটা প্রগতিশীল উন্নয়নের কথা বলেন, ঠিক আছে, আর্থসামাজিক উন্নয়নের কথা শুধু মুসলমানদের কথা বলেন না, তপশিলি জাতি উপজাতিদের সবার কথা বলেন, অনগ্রসর শ্রেণী উন্নয়নের কথা বলেন, যদিও তার সেখানে জনভিত্তি নেই, জনভিত্তি সংখ্যালঘু এলাকাতেই আছে। এবং তৃণমূল মনে করে দেগঙ্গা আর ভাঙড়, এই দুটো সিটে নওশাদ সিদ্দিকী জিতে যাবেন। তো কথা হচ্ছে শো স্টপার হয়ে গেছিলেন, এবং তার যে ডিমান্ড সিপিএম এর মিটিং, মানে প্রার্থীদের কাছ থেকে আমি দেখেছি, ভাবা যায় না। কিন্তু নওশাদ ওই যে তরুণ একটা মুখ, ফলে এই যে ঝকঝক, হ্যাঁ, ফলে নওশাদকে নিয়েও দেখবে যে সিপিএম এরও তরুণ অংশের মধ্যে একটা উন্মাদনা আছে, নওশাদের একটা ক্যারিশমা। বরঞ্চ সিপিএম এর প্রবীণ নেতারা বা প্রবীণ, তাদের মনে হচ্ছে যে আরে এ তো নওশাদ সিদ্দিকী আবার একটা মাইনরিটি পার্টি, সংখ্যালঘু পার্টি, এটার সাথে সিপিএম, তাহলে তারা ধর্মীয় দিক চলে গেল। তাহলে এটা নিয়ে আবার মোহাম্মদ সেলিমের উপর অনেকে, সে তো নওশাদ না, হুমায়ুনের হাত ধরা হবে সে নিয়ে অনেক কিছু রাগ আছে কিনা, একেবারেই তাই, সিপিএম এর একাংশের এটা নিয়ে রাগ আছে কিনা, কিন্তু নতুন প্রজন্ম কিন্তু নওশাদকে গ্রহণ করে নিয়েছে, এটাই আমি বলতে চাইছি। কংগ্রেসের প্রসঙ্গে আসে, কংগ্রেস তো এমন একটা, মানে এই এখন যা অবস্থা, তার আগে দেখো তুমি, আমি 2011-তে যদি ফিরে যাই, কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করলো, ক্ষমতায় এলো, তারপরে একটা বিরোধ, তিক্ত সম্পর্ক, সে অধ্যায় গেল। কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভাঙিয়ে 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 এমন একটা অবস্থায় তৈরি করলো যে তৃণমূলই বলতে কংগ্রেস হচ্ছে সাইনবোর্ড পার্টি। 2016 থেকে কংগ্রেস বামেদের সঙ্গে হাত ধরে জোট করে এগুলো, সেলিম সাহেব এবং অধীর বাবুর মধ্যে এটা নিয়ে একটা ভালো একটা জায়গাতে তারা পৌঁছে দিয়েছিল জোট। এবার যে জোট ভেঙে কংগ্রেস একা লড়লো, সেটা যে কোনো কারণেই হয়, অধীরবাবুর প্রদেশ সভাপতি না থাকা বা শুভঙ্কর সরকারের আশা বা দিল্লির কংগ্রেসের, দিল্লির হাইকমান্ডের কোনো রকম বাধ্যবাধকতা, যেটাই হোক না কেন, এই জোটটা থাকলে তোমার কি মনে হয় আরো বিষয়টা সিপিএম এর দিক থেকেও লাভবান হতো, বা কংগ্রেসের দিক থেকেও একটা দুটো অংশের ভোট এক জায়গায় হতে পারতো, যেটা তৃণমূলের জন্য কোথাও গিয়ে একটা সুবিধা না অসুবিধার জায়গা তৈরি করতে পারতো? কোনটা? দেখো, এইটা যদি একমাত্র এটার সুবিধে হতো মালদা এবং মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুরে, তার বাইরে কোনো সুবিধা ছিল না। কারণ তার বাইরে আমি যে সিপিএম এর তরুণ প্রার্থীদের কথা বললাম, এই তরুণ প্রার্থীরা ছাড়া বাকি কোনো জায়গায় কিন্তু সিপিএম কে নিয়ে কোনো আলোচনাও নেই। এটা বাস্তব, কোনো আলোচনা নেই। আলোচনা কোথায় আছে? ডোমকল নিয়ে আলোচনা, কোথায় আছে করণদিঘি নিয়ে, খড়গ্রাম নিয়ে, সাগরদিঘি নিয়ে আলোচনা, কিন্তু তার বাইরে নেই। তার বাইরে সিপিএম যদি মনে করে যে যদি একটা সিটে জিততে পারে, সেটা হচ্ছে ডোমকল। কারণ আগের বার ওই ডোমকল আসনেই সিপিএম সবচেয়ে বেশি ভোট পেয়েছিল, 35% ভোট পেয়েছিল। এবার সম্ভবত প্রার্থী মুস্তাফিজুর, তো উনি কিন্তু বেশ একটা মানে বড় র্যালি করে না, সেটা করণদিঘির মিটিং, তো কথা হচ্ছে যে অধীর চৌধুরী কিন্তু চেয়েছিলেন যে মুর্শিদাবাদে বাম কংগ্রেসের জোটটা হোক। তার কারণ অধীর চৌধুরী মুর্শিদাবাদের রসায়নটা জানেন, যে এবং তার পরীক্ষাগার ল্যাবরেটরিতে তার পরীক্ষা উনি করে নিয়েছিলেন সাগরদিঘিতে। এবং আমি তোমাকে এর আগের দিনও বলেছি, মুর্শিদাবাদে যে আসনে লড়াইটা কংগ্রেস বনাম তৃণমূল কংগ্রেস বনাম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস বনাম কংগ্রেস সিপিএম এর জোট,
সেখানে সবসময় কংগ্রেস বা কংগ্রেস সিপিএম এর জোট এগিয়ে থাকবে সংখ্যালঘু অধ্যুষিত আসনে। অধ্যুষিত জায়গা। কারণ সংখ্যালঘু অধ্যুষিত আসনে মুসলমানদের বা সংখ্যালঘুদের যদি দেখে যে সেই আসনটাতে বিজেপির কোনো থ্রেট নেই, বিজেপির প্রার্থী অপ্রাসঙ্গিক, তারা তখন আর তৃণমূলের দিকে তাকায় না। এটা দেখেছি, অতীতেও দেখেছি আমি, তুমি কয়েকবারই আলোচনা তুমি বলেছি। বাস্তবতাটা তুমি তার ফলে বলেছো। যদি আজকে কংগ্রেস সিপিএম এর জোটটা আজকে মুর্শিদাবাদে হতো, যেটা নিয়ে অধীর চৌধুরী আক্ষেপ রয়েছে, আমাকে অধীর দা ফোন করে দুবার করে বলেছে যে শঙ্কু এটা যদি হলো না, এটা হলে বিশেষ করে ভোট হয়ে যাওয়া পরের দিনেও বলেছে যে এটা হলে দারুণ হতো। হয়নি, তার দুটো কারণ থাকতে পারে বলে আমার মনে হয়। যে শুভঙ্কর সরকারের কথাটা আমি খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে করি না, কারণ শুভঙ্কর সরকার কি চান আর কি চান না তা দিয়ে কংগ্রেস না হাইকমান্ড প্রভাবিত হয়, না রাজ্য কংগ্রেসের তার নিয়ে খুব একটা প্রভাব বিস্তার করতে পারে। শুভঙ্করের প্রতি অমর্যাদা করে বলছি না, মর্যাদা রেখেই বলছি। যেটা ঘটনা সেটা হচ্ছে যে বেণুগোপাল এবং কংগ্রেসের কিছু নেতারা তারা এবার মনে করেন যে কেরলে এবার কংগ্রেসের ফিরে আসার একটা সম্ভাবনা আছে। সেই প্রেক্ষাপটগুলো তাই একটা আভাস, সেই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে জোট করাটা তাদের জন্য খুব একটা ভালো জিনিস নয়। ফলে বেণুগোপালরা এটা আটকানোর চেষ্টা করেন। বেণুগোপাল নিজে মনে করেন যে তিনি এবার কেরলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, ঠিক আছে, এআইসিসির ওয়ান অফ দ্য জেনারেল সেক্রেটারি এবং তিনি সিডব্লিউসি মেম্বার, এলএপি থেকে লোকসভার সাংসদ, গান্ধী পরিবারের আস্থাভাজন এবং অধীর চৌধুরীর বিরোধী। অধীর চৌধুরী যখন লোকসভায় কংগ্রেসের নেতা হন, এদের সব গাত্রদাহ শুরু হয়েছিল। আমি খোলাখুলিই বলছি, কোনো অসুবিধা নেই। তো আনন্দ শর্মা, বেণুগোপাল, এই একটা লবি অধীর চৌধুরীর পেছনে দিল্লিতে সারাক্ষণ কলকাঠি নেড়ে গেছে। তো এরা চাননি যে এবার পশ্চিমবঙ্গে জোটটা হোক। আর মতান্তর রয়েছে, যে খবরটা আমার কাছে নেই, লোকে মনে করে, কেউ মনে করেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল যাতে বিপাকে না পড়ে কংগ্রেস যেটা চায় ইত্যাদি ইত্যাদি। এই তত্ত্বটা আমি খুব একটা কিছু নিচ্ছি না, কিন্তু ওইটা কারণটা ডেফিনেটলি ওয়াজ দেয়ার যে বেণুগোপালরা চায়নি পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিএম এর জোটটা হোক, তো সেই কারণে জোটটা হয়নি। কিন্তু হলে মালদা মুর্শিদাবাদে অন্তত বাম কংগ্রেস দুজনেরই উপকার হতো। ধর্মীয় মেরুকরণের প্রশ্নে যদি ভোট হয় সেক্ষেত্রে আর কোনো ফর্মুলাই কাজে লাগবে না। কিন্তু এই যে তুমি এতক্ষণ বললে যে বাম কংগ্রেস যদি জোটটা না হওয়াতে সেটা তো তৃণমূলের কিছুটা ফায়দা বটেই নাকি? হ্যাঁ, তো বটেই। তাহলে মুর্শিদাবাদটাই যদি আজকে দেখো ওখানে যদি জোটটা হতো তাহলে একরকম হতো। সাগরদিঘি তো আমি বলি বারবার করে, সাগরদিঘি হচ্ছে একটা ল্যাবরেটরিতে একটা নমুনা পরীক্ষা। কারণ উপনির্বাচনে শাসক দল কোথাও হারে না, পশ্চিমবঙ্গে তো পরের কথা। পশ্চিমবঙ্গে তো উপনির্বাচনে রেকর্ডকে ভাঙার রেকর্ড রয়েছে, ঠিক আছে। তো ফলে সেই উপনির্বাচনে 24,000 ভোটে হারা দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেসকে হেরে যাওয়া ওইখানে বেইজ্জতি তো একেবারে। তো সেটা হলো কি করে? তখন তো আর এই বিধানসভা ভোটের হাওয়া বা কিছু, হ্যাঁ, একটা এমনি সময় একটা ভোট হয়েছিল, হেরে গেছে, ভাবাও যায়নি এভাবে হতে পারে। এবং বিধানসভা ভোট মানে পুলিশ সঙ্গে, প্রশাসন সঙ্গে, তারপর 24,000 ভোটে হারা। পঞ্চায়েতের ভোটও নয় বা লোকাল বডির কোনো ভোট, তাহলে সেই মুর্শিদাবাদে আজকে জোট হলে অন্যরকম চিত্র হতো না? একেবারেই তাই। তাহলে লড়াইটাও অন্যরকম একটা জায়গায় চলে যেত। আর অন্তত আমার থেকে তো অধীর চৌধুরী মুর্শিদাবাদটা বেশি জানেন, বোঝেন। আমি তো কোনোদিনও ক্লেম করতে পারবো না যে অধীর চৌধুরীর থেকে আমি মুর্শিদাবাদ বেশি জানি। তাহলে অধীর চৌধুরীর গলায় যদি আজকে আমি আক্ষেপ শুনতে পাই যে জোটটা হলে, সিপিএম এর সঙ্গে জোটটা হলে আমার মুর্শিদাবাদে ভালো হতো, তাহলে ডেফিনেটলি তার তো ভেতরে কিছু সারবত্তা আছে। একেবারে অধীর চৌধুরীর আক্ষেপ। এবং কেন এবার বাম কংগ্রেস জোট হলো না? বাম কংগ্রেস জোট হলে সেক্ষেত্রে মুর্শিদাবাদ বা মালদা, উত্তর দিনাজপুরে একটা বড় প্রভাব পড়তে পারত। সেক্ষেত্রে শাসক দলের পক্ষে সেটা নিঃসন্দেহে একটা অস্বস্তির জায়গা তৈরি হতো। আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, শেষ করার আগে সেই প্রসঙ্গ একবার ছুঁয়ে যাই যে সিপিএমের এই তরুণ ঝকঝকে কিছু মুখ, যারা এবার একটা শ্রেণীর ভোটারকে, যারা হয়তো নতুন ভোটার বা কিছু, তাদের মধ্যে কিন্তু একটা কৌতূহল, আগ্রহ জন্ম দিয়েছে। এবং সেই সমর্থন পাওয়ার পর যদি তারা সেই সমর্থন পায়, সেটা ভোটের বাক্সে প্রতিফলিত হয় কিনা, এবং সিপিএম জিতবে কোনো আসনে, সেটা যেমন হয়তো সে অর্থে বাস্তবতা নয়, কিন্তু সেক্ষেত্রে ভোটের ফ্যাক্টর, ভোট শতাংশের হিসেবে কোনো রকম সুবিধা করে দিতে পারে কিনা বা অসুবিধা তৈরি করতে পারে কিনা কংগ্রেস বা বিজেপির ক্ষেত্রে, তৃণমূল কংগ্রেস বা বিজেপির ক্ষেত্রে, সেটা একটা দেখবার বিষয়। এবং তার সমস্ত উত্তর লুকিয়ে রয়েছে 4 তারিখ ভোট বাক্স খোলার পর। আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন দ্য ওয়াল।